জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির আনুষ্ঠানিক যাত্রা। সুশাসন প্রতিষ্ঠায় সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন কাঠামো পরিবর্তন। কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন হতে পারে জানালেন ডক্টর ইউনূস। রোহিঙ্গাদের জন্য ইউর 68 মিলিয়ন ইউরো সহায়তা ঘোষণা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগে জাতীয় নির্বাচন সম্ভব, মন্তব্য অমিত খসরুর। দেশের কল্যাণে দ্রুত ভোট আয়োজনের তাগিদ। তুচ্ছ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, কমপক্ষে 20 জন আহত, 5 শিক্ষার্থী সহ 7 জন হাসপাতালে। কুমিল্লায় যত্রতত্র চলছে অবৈধ ইটভাটা, চরম হুমকিতে পরিবেশ ও জনস্বাস্থ্য। প্রশাসনের গাফিলতিকে দুষছেন স্থানীয়রা। আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ছেয়ে গেছে আমবাগান, বাম্পার ফলনের আশায় চাষিদের। সুরক্ষায় তৎপর কৃষি বিভাগ। এবং চ্যাম্পিয়ন্স ট্রফি প্রথম সেমিফাইনাল আজ। হাই ভোল্টেজ ম্যাচে দুপুরে ভারতের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। সকালে আপনাদের সাথে আছি চৈতি সরোয়ার। সুশাসন প্রতিষ্ঠায় কেবল সরকার পরিবর্তন যথেষ্ট নয়, শাসন কাঠামো পরিবর্তন করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে একথা বলেন তিনি আরো বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের পরেও আমরা গণতান্ত্রিক সংবিধান গড়ে তুলতে পারিনি। এজন্যই নতুন প্রজাতন্ত্র গড়তে হবে। চলতি মাসেই দলের গঠনতন্ত্র প্রণয়ন করা হবে জানিয়ে তিনি বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি। এছাড়াও জুলাই গণহত্যার বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি। বিকেলে বাংলা মোটর কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। ঢাকা থেকে এসেছেন, সাভারে ফোনে দিচ্ছেন, আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। ঢাকা থেকে এসেছেন, সাভারে ফোনে দিচ্ছেন, আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। দেওয়ার মধ্য দিয়ে আসলে ঢাকা থেকে এসেছেন, সাভারে ফোনে দিচ্ছেন, আমরা সরাসরি যুক্ত আছি আপনাদের সাথে। দেওয়ার মধ্য দিয়ে আসলে পালন করেছেন এবং পুরনো সংবিধান এবং পুরনো শাসন কাঠামো রেখে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। কেবলমাত্র সরকার পরিবর্তন করেই আমরা কিন্তু আমাদের জনগণের যেই কল্যাণ সেটি সম্ভব নয়, প্রকৃত গণতন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। সেজন্য আমরা বলছি যে আমরা যেহেতু এই 24 সালে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে, আমরা কেবল সরকার পরিবর্তন নয়, বরং শাসন কাঠামো সহ পুরো সাংবিধানিক পরিবর্তন করে নতুন একটি বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই, যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে 24-এর অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারত করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। কথা বলবো তার সাথে। সাফওয়ান, শহীদদের কবর জিয়ারত করে এনসিপি নেতারা কি বলছেন? চৈতি, কিছুক্ষণ আগে যে রায়ের বাজারের যে কবরস্থান রয়েছে সেখানে এসেছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা এবং এই মুহূর্তে তারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের যে কবরের জায়গাটি রয়েছে সেখানে আছেন এবং এখানে উপস্থিত আছে তাদের যে কেন্দ্রীয় নেতা, তাদের সকলে এখানে উপস্থিত আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আকরাত হোসেন সহ সাজিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সবাই আছেন এখানে এবং তারা কিন্তু এই মুহূর্তে ঠিক আসলে যে দোয়া পড়ছেন এবং তাদের যে কবর জিয়ারতের যে কার্যক্রমটি ছিল সেটি কিন্তু শুরু হয়েছে। তো এর আগে আজ সকালে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক যে প্রথম যে কার্যক্রমটি ছিল সেটি কিন্তু সাভার স্মৃতিসৌধে হয়েছে। সেখানে কিন্তু তাদের যে কেন্দ্রীয় কমিটি সকলেই গিয়েছিল এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু মোনাজাতে অংশ নিচ্ছেন। তো সুতরাং আজকে যাদের দ্বিতীয় যে কর্মসূচিটি ছিল যে জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, নিহত, তাদের কবর জিয়ারত করা এবং তাদের জন্য দোয়া করা, আসলে এই কর্মসূচির মাধ্যমে
মাধ্যমেই জাতীয় নাগরিক পার্টি আসলে তাদের যে রাজনৈতিক যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করতে যাচ্ছে এবং সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এই যে এই মুহূর্তে সরাসরি তারা রায়ের বাজারে যারা জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করছেন। واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اهدنا الصراطك المستقيم صراط الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين يا الله আজকে আমাদের সংগঠনের প্রাথমিক কার্যক্রম হিসেবে কর্মসূচি হিসেবে মাওলা আমরা 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের কবর জিয়ারতে এসেছি মাওলা। এই 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা এই দেশকে রক্ষার জন্য, যারা ফ্যাসিবাদের কবল থেকে দেশকে রক্ষার জন্য জীবন দিয়েছে, আল্লাহ এই দেশকে পুনর্নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য তাদের এই শাহাদাতকে, তাদের এই রক্তকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। যেই হাসিনাকে তাড়ানোর জন্য বিগত 16 বছর, যেই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য যত মানুষ, নিরীহ জনগণ, আলেম ওলামা থেকে নিয়ে শুরু করে সর্বস্তরের জনগণ দলমত নির্বিশেষে যারাই জীবন দিয়েছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা শরীক ছিল, তাদের সকলের ত্যাগ তিতিক্ষা কোরবানিকে তুমি কবুল ও মঞ্জুর করো আল্লাহ। এই জমিন থেকে তুমি ফ্যাসিবাদকে সমূলে বিনাশ করে দাও মাওলা আল্লাহ। বিগত 16 বছর যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, সকলের আন্দোলনকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসাবে তুমি কবুল করো। আমরা বিভাজনের রাজনীতিতে ফিরতে চাই না মাওলা। এই 5 তারিখের পর, 5ই আগস্টের পর আমরা যেমনি ভাবে একটি জাতীয় ঐক্যের জায়গায় এসেছি মাওলা, সেই জাতীয় ঐক্য তুমি আমাদের দ্বারা, আমাদের এনসিপির দ্বারা, আমাদের জাতীয় নাগরিক পার্টির দ্বারা তুমি এই জাতীয় ঐক্যকে সমুন্নত রাখো আল্লাহ। আমাদের মধ্যে প্রতিহিংসার রাজনীতি প্রবেশ করায়ও না মাওলা। আমাদের দ্বারা দেশ ও জাতির কল্যাণে কাজ নেওয়ার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তাদের সবাইকে দেশ বিনির্মাণে কাজ করার তৌফিক দান করো, ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করো মাওলা। আমাদের সংগঠনের যত নেতাকর্মীরা আছেন সকলের মধ্যে তুমি ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দাও মাওলা আল্লাহ। আমরা যাতে পরস্পরের ভ্রাতৃত্ববোধের মাধ্যমে, একটি সুন্দর বোঝাপড়ার মাধ্যমে এই সংগঠনকে দেশ ও জাতির কল্যাণে পরিচালনা করতে পারি, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। আমাদের শহীদদেরকে তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদদেরকে বাংলার মাটির জন্য তুমি কবুল করো মাওলা। আমাদের শহীদ সহ যত আহত আছে সকল আহতদের ত্যাগ তিতিক্ষাকে তুমি কবুল করো মাওলা। আমাদের আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করে দাও মাওলা। রাজধানীর রায়েরবাজার কবরস্থানে 24-এর অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ। সেখানে এই মুহূর্তে ছিলেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফন, যুক্ত ছিলাম তার সাথে। চলতি বছর ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নিজ কার্যালয়ে ইইউ কমিশনার ফর ইকুয়ালিটি অ্যান্ড ক্রাইসিস ম্যানেজমেন্ট হাজা লাহবিবের সাথে বৈঠকে একথা জানান তিনি। এ সময় ইইউ কমিশনার জানান, রোহিঙ্গা শরণার্থীদের সহায়তায় 68 মিলিয়ন ইউরো দেবে ইইউ। এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর হাজা লাহবিব বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন। ত্রাণ সহায়তা ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে ইইউ কোনো উদ্যোগ নিচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক আলোচনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা সহ মিয়ানমারের উপর সর্বোচ্চ চাপ দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের পাশে আছে ইইউ। We are supporting Bangladesh with all means, and we are using all tools. It means diplomacy, it means sanctions against Myanmar, it means pressure, also economic pressure, and support for the hosting communities here in Bangladesh and in the region. অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয় জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, রোড ম্যাপ দিতে যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে। এদিকে জাতীয় নির্বাচন কবে কিভাবে হবে তা দেশের জনগণ নিশ্চিত হতে চায় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরো জানাচ্ছেন সাইফুল রিপন।
নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার স্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহিদা রফিকের নামাজে জানাজায় অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। জানাজা শেষে দাফনের জন্য কুমিল্লার মুরাদনগরে শ্রীরামপুরের গ্রামের বাড়িতে নেওয়া হয় শাহিদা রফিকের মরদেহ। জানাজায় অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পরিবেশ গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরিয়ে আনার দিকে যাচ্ছে কিনা তা জানতে চায় দেশের মানুষ। নির্বাচন কবে হবে, কিভাবে হবে এবং মানুষের মধ্যে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনে সকলের অংশগ্রহণ নিশ্চিত হয়, এই পরিবেশগুলো এখন মানুষ নিশ্চিত করতে চায়। এদিকে কর আইনজীবীদের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে কথা বলেন নতুন রাজনৈতিক দল নিয়ে। দিনের শেষে সবার যে চিন্তা ভাবনা ধারণা, এটা নিয়ে জনগণের কাছে যেতে হবে নির্বাচনের জন্য, এবং নির্বাচনে গিয়ে তারা যার যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। দ্রুততম সময়ে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। এক এক দিন যাচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যতীত এক একদিন সমস্যা বাড়ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, সরকার চাইলে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন করা সম্ভব। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে, সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। গণতান্ত্রিক ব্যবস্থার অনিশ্চয়তার কারণে ভেতরে বাইরে বাংলাদেশের অংশীজনরা বিভিন্ন বিষয়ে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে তাদের সিদ্ধান্ত নিতে পারছে না বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তাদের শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম যে প্ল্যান, প্রোগ্রাম, এগুলো তারা বাস্তবায়ন করতে পারবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পুরান ঢাকার ধোলাইখাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে আহত হন 20 জন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের 5 জন শিক্ষার্থী সহ 7 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাতে নির্মাণাধীন ঢালাইয়ের উপর পা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নাহিদ হাসান সম্রাটকে লাঞ্ছিত করে পুরান ঢাকার লালচান মুকিম লেন এলাকার কতিপয় যুবক। এর জেরে সম্রাটের কয়েকজন সহপাঠী সেখানে বিষয়টির প্রতিবাদ করলে তাদের উপর স্থানীয় যুবদল নেতা শহীদুল ইসলাম শহীদের নেতৃত্বে হামলার অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হলে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় ক্যাম্পাস সংলগ্ন এলাকা। রাতভর যারা দুপক্ষের সংঘাত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে রাত 4টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও ভিসির আশ্বাসে শিক্ষার্থীরা স্থান ত্যাগ করে। 1:36 মিনিট আমাদের টাইম শেষ হবে 2টা মিনিট। তাদের সাকসেসফুল স্টেপ নিতে না পারে পরবর্তী আমাদের 18 ব্যাচের এক ছোট ভাইকে ধোলাইখালে কিছু সংখ্যক গুন্ডাবান্ডা মারধর করে। আমরা যাওয়ার পরে এই এলাকার গুন্ডাবান্ডারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। আমরা যারা আছি, আমাদের আরো কিছু ফোর্স আসতেছে। এরপরে আমরা ওনাদের অভিযোগের প্রেক্ষিতে যে অভিযোগগুলো আছে সেগুলো আমরা ব্যবস্থা নেব। অটোরিকশা দৌড়াতে বেড়েই চলেছে টাঙ্গাইল পৌর শহরের যানজট। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এতে কি কি ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে? যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা জানাবেন। জি, আপনি জানেন যে এই টাঙ্গাইল একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরে ব্যাটারি চালিত অটো রয়েছে 4200 এবং অটো রিক্সা এটিও ব্যাটারি চালিত, এটি রয়েছে 6000-এর উপরে। এটি হচ্ছে পৌরসভার যে নিবন্ধন রয়েছে সেটি সূত্রে আমরা জানতে পারছি। এবং
এর পৌরসভার রেজিস্ট্রেশনের বাইরেও আরও প্রায় 5,000 অটো রিক্সা রয়েছে এই শহরে, এবং এই অটো রিক্সার কারণে এই শহরে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে যারা এই পৌরবাসী রয়েছেন তারা, এবং এছাড়া যারা এই শহরে আসছেন নিয়মিত তারাও এই অটো জটের কারণে ভোগান্তিতে পড়ছেন। তবে পৌর কর্তৃপক্ষ যে ব্যাটারি চালিত অটো যে 4200 অটো রয়েছে সেখান থেকে দুটি ভাগ করে 2100 এবং লাল এবং 2100 সবুজ রং করে দুইটি শিফটে তারা ভাগ করে দিয়েছেন, এবং এই ভাগ হওয়ার কারণে কিছুটা তাদের যে যানজট এটি নিরসন হওয়ার কথা থাকলেও কিন্তু সেটি হচ্ছে না। তবে এই যে রমজান মাস, এই রমজান মাসকে কেন্দ্র করে আবারও এই শহরে নতুন করে যানজটের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে টাঙ্গাইলের শহরের যে নতুন বাস স্ট্যান্ড, পুরাতন বাস স্ট্যান্ড এবং বেবি স্ট্যান্ড, ক্যাপসুল মার্কেট, নিরালা মোড়, মেইন রোড এবং এই ডিস্ট্রিক্ট যে বটতলা রয়েছে সেইখানেও যানজটের তৈরি হয়, যে কারণে মানুষের হচ্ছে যে ভোগান্তি সেটি হচ্ছে মানুষের চরম পর্যায়ে রয়েছে। এবং কর্তৃপক্ষ বলছে যে এই রমজানকে উপলক্ষে আরও বেশ কিছু লোকবল নিয়োগ করা হবে যারা ট্রাফিকের সাথে সমানতালে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করবে, এতে দুর্ভোগ লাঘব হবে বলে এমনটি জানিয়েছে কর্তৃপক্ষ। এই ছিল টাঙ্গাইলের শহরের যানজট নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে 24-এর অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত করে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সরকারের যে ফ্যাসিবাদী দমন পীড়ন যে জুলাই মাসে ছাত্র জনতার উপর নেমে এসেছিল, আমরা অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে তার বিচার কার্যক্রম দেখতে চাই, দৃশ্যমান আমরা বিচার চাই, এবং এই বিচারের মধ্য দিয়ে আসলে যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, অঙ্গহানি হয়েছেন, তাদের আসলে ন্যায় বিচার পাওয়া সম্ভব, তাদের যে কষ্ট সেই কষ্ট কিছুটা হলেও কমানো সম্ভব বিচারের মধ্য দিয়ে। এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। আমরা সরকারের কাছে সেটাই দাবি জানাই যে দ্রুত সময়ের মধ্যে এই বিচার কার্যক্রম যাতে দৃশ্যমান হয়। নাহিদ ভাই, আচ্ছা, একটি পক্ষ বলছে যে আপনারা 71-কে একটু কম গুরুত্ব দিয়ে 24-কে বেশি গুরুত্ব দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমরা বলতেছি যে আমাদের এই ভূখণ্ডের যেই লড়াইয়ের ইতিহাস রয়েছে, 47 সাল থেকে 71 সাল এবং পরবর্তীতে 24 সাল, সেই সকল লড়াইকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করে আমরা আমাদের কার্যক্রম করছি। ধন্যবাদ। লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা যখন গণপরিষদ নির্বাচনের কথা বলছেন, কালকে প্রধান উপদেষ্টা দেখলাম ইউরোপীয় কমিশনকে জানান ডিসেম্বরের মধ্যেই হচ্ছে জাতীয় নির্বাচন। ডিসেম্বর খুব কাছাকাছি চলে আসছে, সেই জায়গায় জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন সম্ভব কিনা, যদি জাতীয় নির্বাচন হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা আমাদের যেই এনসিপির যেই প্রস্তাবনা সেটা হাজির করেছি, কারণ আমরা মনে করি যে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন একটি সংবিধান, একটি প্রকৃত গণতন্ত্রের উত্তরণ হইতে আমাদের সহায়তা করবে। সেই জায়গায় আমাদের দাবি তো আমরা বলেছি যে সামনের যে জাতীয় নির্বাচন সেটি গণপরিষদ নির্বাচন এবং একই সাথে সংসদ নির্বাচন আকারে করা যেতে পারে, সেই দাবিটাই আমরা জানাচ্ছি। এবং এই দাবির এটার ফলেই কেবলমাত্র আমাদের যেই পুরনো শাসন কাঠামো এবং সংবিধান সেটি পরিবর্তন করে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারি। রাজধানীর রায়ের বাজারে কবরস্থানে জুলাই অভ্যুত্থানে শহীদের কবর জিয়ারত শেষে কথা বলছিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা খানিকটা যুক্ত ছিলাম সেখানে। ডাক্তার ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম রেজা। এতে কি ভোগান্তি পোহাতে হচ্ছে সেবা প্রার্থীদের, সমস্যা সমাধানের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু বলছে কিনা?
চৈতি, আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের 250 শয্যা জেনারেল হাসপাতালে। এই একটা বিষয় জানিয়ে রাখি যে 2023 সালের 1 অক্টোবরে কিন্তু এই 100 শয্যার হাসপাতাল থেকে জনবল এবং হাসপাতাল থেকে কিন্তু 250 শয্যার এই হাসপাতাল 250 শয্যার জেনারেল হাসপাতালে উন্নতিকরণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি দেওয়া হয়েছিল যে 250 শয্যার কার্যক্রম শুরু করার জন্য। কিন্তু একটা বিষয় জানিয়ে রাখি যে 100 শয্যার জনবল এই হাসপাতালটি দিয়েই কিন্তু চলছিল। এই জনবলেই কিন্তু 250 শয্যার এই যে দৃষ্টিনন্দন যে বিল্ডিং আমাদের এখানে বিল্ডিং হয়েছে, ভিতরে যে আনুষঙ্গিক যে প্রয়োজনীয় সবকিছুই হয়েছে, কিন্তু এখানে কিন্তু এই যে 250 শয্যার যে জনবল, ডাক্তার এবং যে আরো যে মেশিনপত্র যে পরীক্ষা নিরীক্ষার যে থাকা দরকার সেটা কিন্তু মোটামুটি এখনো আসেনি, যেটা হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানিয়েছেন। তো সর্বোপরি বলা যায় যে এখানে রুগীরা অনেকটা ডাক্তার জনবল সংকটের কারণে কিন্তু রুগীরা মোটামুটি ভোগান্তির মধ্যে যাচ্ছে। এখানে যদিও এখানে 250 শয্যার কার্যক্রম চালু হয়েছে কিন্তু ডাক্তার জনবল নেই। আর এখানে প্রতিদিনই কিন্তু 1500 থেকে 1800 রুগী আউটডোরে দেখেন ডাক্তাররা। এবং একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে ভর্তি থাকেন এই 250 শয্যার হাসপাতালে কিন্তু 500 550 পর্যন্ত রুগী ভর্তি থাকেন, কিন্তু এখানে 100 শয্যার জনবল দিয়েই চলছে এই হাসপাতালের কার্যক্রম। এখানকার হাসপাতালের যে তত্ত্বাবধায়ক, তার কাছে আমি একটু জানতে চাই, রাশেদ মোবারক জুয়েল এখানে হাসপাতালের তত্ত্বাবধায়ক, তিনি আমাকে একটু জানাবেন যে হাসপাতালের তো আপনাদের 2023 সালে আপনাদের এখানে 250 শয্যা করার জন্য অনুমোদন এসেছে। আচ্ছা, সেটা একটু জানাবেন যে কি অবস্থা এখন, রোগীদের আপনার সমস্যা কিভাবে সমাধান করছেন? জি, এখন আমরা 100 জনের জনবল দিয়েই ভালোভাবে চালিয়ে যাচ্ছি, যদিও একটু হিমশিম খেতে হচ্ছে, তবে সমস্যা হচ্ছে না। আর আমরা চাহিদা দিয়েছি স্বাস্থ্য সেবা বিভাগ, মিনিস্ট্রি থেকে স্বাস্থ্য সেবা বিভাগ আমাদের 250 জনের জনবল অ্যাপ্রুভ করে দিয়েছে এবং এটা জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়েছে। অচিরেই হয়তো 2-1 মাসের ভিতরে আমাদের 207 জনের নতুন জনবল চলে আসবে, তখন আমরা ইনশাল্লাহ খুব ভালো আরো উন্নত মানের সেবা দিতে পারবো ইনশাল্লাহ। আপনি তো চিকিৎসা নিতে এসেছেন, সংক্ষিপ্ত ভাবে একটু বলবেন কেমন চিকিৎসা পাচ্ছেন? পাচ্ছি মোটামুটি ভালোই, কিন্তু এটা 250-এর, যদি 250-এর জনবল আমাদেরকে দেওয়া হয় ডাক্তার, তাহলে আরো অনেক ভালো হয়। এখানে আছে 100 সিস্টেমের পুরাতন সিস্টেমে চলতেছে, যদি 250-এর ডাক্তার নার্স দেওয়া হয় আমাদের অনেক ভালো হয়। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে এখানে যে আমাদের জয়পুরহাটের যে আধুনিক দৃষ্টিনন্দন বিল্ডিং হলো, কিন্তু এখানে কিন্তু কোনো ডাক্তার জনবল সংকটের কারণে চিকিৎসা সেবা অনেকটাই যন্ত্রপাতি এবং যে আনুষঙ্গিক যে আপনার যে যন্ত্রপাতি চালানোর জন্য যে অপারেটর, এগুলো কিন্তু নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে কিন্তু রোগীরা কিন্তু চরমভাবে ভোগান্তির মধ্যেই চলছে। এই ছিল আমার জয়পুরহাট থেকে হাসপাতালের সব পরিস্থিতি নিয়ে সর্বশেষ। রেজা, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী রেজল করিম রেজা। সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে কুমিল্লায় যত্রতত্র গড়ে উঠেছে অসংখ্য অবৈধ ইটভাটা। মুনাফালোভী এক শ্রেণীর প্রভাবশালী ব্যক্তিরা এসব ইটভাটা গড়ে তুলছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এতে চরম হুমকিতে পড়েছে জেলা পরিবেশ ও জনস্বাস্থ্য। কুমিল্লা প্রতিনিধি সুমন কবিরের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল আল মারুফ। কুমিল্লার জনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন ও ফসলি জমিতে গড়ে উঠেছে অসংখ্য ইটভাটা। সরকারি অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে গড়ে উঠেছে এসব ইটভাটা। বিষাক্ত কালো ধোঁয়া, গ্যাস ও ধুলায় জনস্বাস্থ্য হুমকির সম্মুখীন হওয়া সহ হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য। অবৈধ ইটভাটাগুলো অবাধে পরিচালিত হয়ে আসলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এসব অনিয়ম দেখেও দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। তো এটা ক্ষতিকর হইতে আছে ঠিকই, তো মানুষের শ্বাসকষ্ট বাইরে এটা সবকিছু সমস্যা হইতে আছে। এটা এই যে বেরিক ফেল খেতের পাশে ইটভাটা থাকলে খেতে কোনো আবাদ হয় না, ফসল নষ্ট হয়ে যায়। এই সাইডে তো অনেক ফসল নষ্ট, আম কারল যত আছে সব নষ্ট হয়ে গেছে ইটভাটার ধোঁয়ায় মানুষের জীবন হুমকির মুখে পড়ছে, সেই সাথে ফসলি জমিও নষ্ট হচ্ছে বলে মন্তব্য করছে সুশীল সমাজ। অবৈধভাবে যে সকল জায়গায় যারা ইটভাটা করছে, যারা ক্ষতিগ্রস্ত করছে, অনতি বিলম্বে
সেই ইটভাটাগুলি বন্ধ করা উচিত। অবৈধ ইটভাটা বন্ধে কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। যেগুলো অবৈধ ইটভাটা চালাচ্ছে তাদের প্রায় 8টা ইটভাটা ভাঙা হয়েছে, এর মধ্যে প্রায় 15-20 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের গত এক সপ্তাহে কুমিল্লা জেলায় প্রায় 31টি অবৈধ ইটভাটা বন্ধ করা হয়েছে এবং আমরা এই ক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা কঠোর অবস্থানে আছি। কুমিল্লায় 106টি ইটভাটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করছে, আর 32টি অবৈধ ইটভাটা অভিযান পরিচালনা করে বন্ধ করেছে প্রশাসন। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় ইতালি প্রবাসী 2 যুবক নিহত হয়েছেন। তারা সম্পর্কে খালাতো ভাই। সোমবার রাতে চাঁদপুর শহরের পুরানবাজার গার্লস হাই স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, অভি ও নিলয় নিজ বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে চেপে লোহারপুর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটি চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। গাছে গাছে ভরে গেছে আমের মুকুল। সোনালী শোভায় মৌ মৌ ঘ্রাণে বাসন্তী হাওয়ায় দোল খাচ্ছে মুকুল। এবার আবহাওয়া ভালো থাকায় মুকুলে ছেয়ে থাকা আম বাগান থেকে বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এদিকে অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বইছে ফাল্গুনী হাওয়া, গাছে গাছে শোভা পাচ্ছে আমের মুকুল। যেমন তার সোনালী সৌন্দর্য তেমনি ঘ্রাণ। মুকুল ভরা ডালে হাতছানি দিচ্ছে নতুন পাতা। পঞ্চগড় জেলার মাটি তুলনামূলক উঁচু ও বেলে দোআঁশ প্রকৃতির। এসব জমিতে বানানা, ফজলি, ল্যাংড়া, গোপালভোগ, হিমসাগর, খিরসা, আমরুপালি, মিশ্রিভোগ, 12 মাসি, সূর্যপুরী, হাড়ি ভাঙার ফলন ভালো হয়। এবছর আবহাওয়া ভালো থাকায় বাম্পার ফলনের আশা করছেন আম চাষিরা। এবার যে মূল আসছে, আল্লাহ যদি আকাশের দুর্যোগ ঠিক রাখে তাহলে হয়তো ইনশাল্লাহ আমি এর আগের চেয়ে এবার অনেক বেশি দাম পাবো। আশেপাশে এলাকার সব দিকে শুধু আমের বাগান করছে, আমের বাগান করে মানুষজন আর্থিকভাবে লাভবান হচ্ছে। অন্যান্য ফসলের থেকে আম বাগানে কয়েক গুণ লাভের কথা জানিয়ে মুকুলের সুরক্ষায় নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ বিভাগের পক্ষ থেকে চাষিদেরকে পরামর্শ দিচ্ছি কিভাবে আম উৎপাদন করতে হয় এবং এই আম কিভাবে জৈব বালাইনাশক বীজ দিয়ে আমরা সেফ ফুড করতে পারি। মেহেরপুরের আম বাগানগুলো ভরে গেছে মুকুলে। স্বাদ ও পুষ্টিগুণে এ জেলার আমের সুখ্যাতি সর্বত্রই। তাই মেহেরপুরের আম এখন দেশের গণ্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে ইউরোপের বাজারে। ফলন এবং মান ধরে রাখতে ব্যস্ত সময়ে পার করছেন বাগান মালিকরা। এবার খুব সুন্দর মুকুল হয়েছে, এত মুকুল হয়েছে বলার কথা না। আমার 65 বছর বয়স, তার ভিতরে এই বছরকার মতো আমের মূল আমি আর এত আমের মূল দেখিনি। যদি ঝড় ঝাপটাতে যদি না নষ্ট হয় তাহলে এবার আশা করি যে এবার খুব ভালো আম হবে। এখানকার চাষিদেরও প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যে সমস্ত গাছে এখন পর্যন্ত 3-4 ইঞ্চি মুকুল বের হচ্ছে, ওই সমস্ত গাছে একটা ফাঙ্গিসাইড, একটা ইনসেক্টিসাইড দিলে তাহলে যে ঘন কুয়াশা দিয়ে বাইসিলিয়াম গ্রো করে, ছত্রাক গ্রো করে, আমের মুকুল পুড়ে যায়। সেই পোড়া সমস্যা থেকে তারা অনেকটাই সেটা কন্ট্রোল করতে পারবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার বাম্পার ফলনের আশা পঞ্চগড় ও মেহেরপুরের আম চাষিদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।